আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাস অনেক আগেই গেছে, এখন শুধু গিরিটা গেলে 16 কলা পূরণ হয়। কেন কথা বললাম শুনলেই বুঝতে পারবেন। যেখানে বাংলার মানুষ অনাহারে অদ্যাহারে দুর্ভিক্ষে পড়ার মতো একটা শোচনীয় অবস্থা, যেখানে দিনে এনে দিনে খাওয়া মানুষগুলোর কষ্টের কোনো কুলকিনারা নেই, সেখানে আভিজাত্যের ছোঁয়া দেখে, জাঁকজমক পূর্ণ আয়োজন দেখলেই বুঝতে পারবেন ঘটনা কি ঘটেছে। সরকার উপদেষ্টা সরকার 3D শো করার জন্য 2500 ড্রোন ব্যবহার করবেন জুলাই আপরাইজিংকে ভিজুয়ালাইজ করার জন্য। 19শে ফেব্রুয়ারি জাতীয় পার্লামেন্ট কমপ্লেক্সে ইয়থ ফেস্টিভ্যাল আছে, সেখানে ড্রোন দিয়ে শো করা হবে। এখন এই ড্রোনগুলো চায়না থেকে আনা হবে এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তিনি ইতোমধ্যে চাইনিজ অ্যাম্বাসাডারদের সাথে কথা বলেছেন, তারা সাপোর্ট দিবেন। তাদের লোকজন আসছে, তাদের লোকজন এসে এগুলো দেখাশোনা করে যাবেন। এই ধরনের সংবাদ পাওয়া গেছে বা যাচ্ছে। ড্রোন শো হবে জুলাই আপরাইজিংকে শোকেস করার জন্য। আহত নিহত পরিবারের এখনও সাহায্য পৌঁছায়নি। আহতরা রাস্তায় যে শুয়ে পড়ে, স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দেয়, তারা বিভিন্ন জায়গায় অনাদারে অবহেলায় পড়ে আছে। অনেকে বলছে তাদের কাছে সাহায্যের তিলার্ধ কিছু পৌঁছায়নি। এই ব্যর্থতা কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ এজের সাংবাদিক নুরুল কবিরের সাক্ষাৎকার দেওয়ার সময় স্বীকার করেছেন। আমাদের দেশে এখন অর্থনৈতিক সংকট, একাধিক সোর্স থেকে শোনা যাচ্ছে দুর্ভিক্ষ আসার সম্ভাবনা খুব বেশি। তারপরে দেশের টাকা ছাপানো হয়েছে। বর্তমান সময়ে যে অর্থ উপদেষ্টা এবং গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর 2023 সালে যখন শেখ হাসিনা সরকার টাকা ছাপিয়েছিল, তখন বলেছিল এভাবে টাকা ছাপালে দুর্ভিক্ষ হয়। আর উনি এসেই 22,500 কোটি টাকা ছাপিয়ে ব্যাংকে দিয়েছেন। তাহলে এখন কি হবে? সেই সময় টাকা ছাপানোর ফলে যদি দুর্ভিক্ষের প্রাদুর্ভাব বা আবির্ভাব আসার কথা সম্ভাবনা থাকতো, সেটা এখন আরও অ্যাকিউট অর্থাৎ তীব্র রূপ ধারণ করবে। বিলাসিতা, মজাক কারে বলে, কত প্রকার এবং কি তা না দেখলে বোঝা যায় না। আমার এক চাচা উনি বলছিলেন, কারো যদি 10 কাঠা জমি থাকে, সে যদি কোনো ধনীর 100 বিঘি জমির কোনো মালিকের সাথে সম্পর্ক তৈরি করে, আত্মীয়তা করে, তাহলে বুঝবা যে ওই লোকটি খুব তাড়াতাড়ি ওই 10 কাঠা জমি বিক্রি করে পথের ফকির হওয়ার জন্য প্রস্তুত। কেননা সম্পর্কটা ঠিক এরকম। তো এদেশের অবস্থা ঠিক ওরকমই। ইতিমধ্যে আপনারা জেনেছেন 63 না 65টি পণ্যের উপর ভ্যাট বাড়াবে সরকার। আয়কর বাড়ালে আলাদা হিসাব, যারা আয় করেছে তার উপরে কর দেবে, কিন্তু ভ্যাট বাড়ালে সেটা ফকির থেকে শুরু করে আমির পর্যন্ত ওই একই মূল্যে কিনতে হবে। অর্থাৎ একটা পণ্যে 100 টাকায় 15 টাকা ভ্যাট বাড়লে 115 টাকার পণ্য ফকিরের কাছেও যে মূল্য, আমিরের কাছে, কোটিপতির কাছেও সেই মূল্য। অর্থাৎ আমি যে পণ্য 115 টাকায় কিনবো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ওই পণ্য কিনবে। অর্থাৎ গরিবের জন্য কতটা শোচনীয়, কষ্টকর, এটাকে আপনারা বুঝতে পারেন। মোবাইল রিচার্জে 100 টাকায় রিচার্জ করলে নাকি 56 টাকা ভ্যাট কাটবে। এর সে লজ্জাজনক আর কি হতে পারে? এরপরে
এদেশে মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে। মহার্ঘ ভাতা বৃদ্ধি করলে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পাবে, কিন্তু যারা রিক্সা চালক, ভ্যান চালক, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, আমাদের মতো যারা বেকার আছে, বেকার তো নেই, যাই আমরা কোনো না কোনো কিছু করে খাই, যারা মানে সরকারের সেক্টরের বাইরে, এদের কি হবে? তখন তো পণ্যের দাম আরও বৃদ্ধি পাবে, কারণ যাদের মহার্ঘ ভাতা বেড়েছে তাদের আভিজাত্য, বিলাসিতা, তাদের খরচের হাতটা এক্সটেন্ড হবে, মানে প্রসারিত হবে, কিন্তু আমাদের কি হবে? টাকা ছাপানোর কারণে মুদ্রাস্ফীতি হওয়ার সম্ভাবনা সবসময় বেশি হয়, সেটা আগেই বলেছি। এবং একটা দেশ চালাতে গেলে যে পুলিশ, প্রশাসন, আইন, বিচার, এগুলো তিনটা বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এদেশে প্রশাসন, বিচার এবং আইন এগুলোর কি নাজুক অবস্থা। কখন যে কি হয়ে যায়, কখন যে কার কি হয়, এই নিরাপত্তাহীনতায় পুরো জাতি এখন ভুগতেছে। আপনারা দেখেন যে আইন যেটা, সেটা কি ঠিকঠাক চলতেছে না। বিচারের বিষয়টা দেখেন, বিচারালয়ে এখন ডিম মারা হয়, মানে গোবর মারা হয়, লাথি মারা হয়, জুতা মারা হয়, এগুলো বিচারালয়ে, যে এই ইতিহাস আগে কখনো ছিল না, কিন্তু এখন সেগুলো হচ্ছে। বেকারত্বের হার বিদ্যুৎ গতিতে বেড়ে যাচ্ছে, বিদ্যুৎ, গ্যাস সহ সকল পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি পাচ্ছে, যেখানে হাজার হাজার মেট্রিক টন চাল ভারত থেকে আমদানি হয়েছে, তারপরেও চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে। পোশাক শিল্পে পোশাকের উপর ভ্যাট বাড়াচ্ছে, যার কারণে বস্ত্রের মূল্য বেড়ে যাবে। তেলের মূল্য তো আগেই সরকার বাড়িয়ে দিয়েছে। বৈদেশিক ঋণের বোঝা দিন দিন বেড়েই যাচ্ছে। আচ্ছা, আপনারা বলেন তো, আমাদের আর বাস তো গেছে, এখন গিরিটা গেলেই মনে হয় আমরা একটু শান্তি পাই। আচ্ছা বলেন তো, এই কয় মাসে আপনারা কি পেয়েছেন? আমাদেরকে সব দেওয়ার নাম করে সব কেড়ে নেওয়া কি হচ্ছে না? মাঝে শুনলাম ফতে আলী খান নামক এক শিল্পী বাংলাদেশে এসেছেন, তিনি বিনামূল্যে গান গেয়ে যাবেন। আবার পরে শুনলাম তিনি একদিন গান গেয়ে 1 ঘন্টা না 2 ঘন্টা না 3 ঘন্টা, 2 ঘন্টা গান গেয়ে প্রায় 4 কোটি টাকা নিয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? ওই যে আমি প্রায় একটা কথা বলি যে বড় লোকের চাল দেখাবে মুরগি, খাওয়াবে ডাল। তা আমাদের দেখাচ্ছে মুরগি আর খাওয়াচ্ছে ডাল, এবং আমাদের রক্ত চুষে অনেকে রাজকীয় জীবনযাপন এখন করছে। দেখেন এই কয় মাসে আপনি গরিবের জন্য, জুলাই অভ্যুত্থানে, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা গরিবের জন্য, গরিবের জন্য শব্দটা ভালো করে মুখস্থ করেন, গরিবের জন্য কি দাবি করেছে? তারা শুধু সংস্কার চায়। কিসের সংস্কার চায় সেটা কিন্তু কখনো বলে না। এখন আবার শুনছি তারা পলিটিক্যাল লিডার হবে, রাজনৈতিক দল গঠন করবে। করুক ভাই, ওদের দল গঠন করুক, সমস্যা নাই। কিন্তু আমাদের রক্ত চুষে, আমাদের রক্ত খেয়ে, আমাদের মানে না ভুভুক্ষ রেখে, আমাদেরকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিয়ে, আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়ে আপনার এই সংস্কার, আপনার এই দল গঠন, এগুলো আমার কি কাজে লাগবে? ইংরেজিতে একটা কথা আছে, নো দাই সেলফ, আগে নিজেকে চেনো। তা আমি যদি না বাঁচি রে বেটা, তাহলে আমার বাপের নাম ধরে আব্বা বলে ডাকবো কেমনে? এটুকু মানুষ বুঝতে শিখেছে। সেদিন আর খুব দূরে নয়, যেদিন ঝাঁটা নিয়ে মানুষ মাঠে নামবে, সেদিনই বুঝবা যে কত ধানে কত চাল, বাঁশ দেওয়া কি জ্বালা, সেদিন সকলেই বুঝবা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।